আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে দর্শক, একটা বড় প্রশ্ন ছিল বিএনপির ব্যাপারে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অটোমেটিকলি তিনি চেয়ারম্যান হয়ে যাবেন, নাকি পরবর্তী কাউন্সিলে তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান করা হবে। সেই প্রশ্নের সমাধান বোধহয় এসে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্য আজকে দিয়েছেন, তাতে মনে হচ্ছে বিএনপি কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তাহলে কি সেটা নির্বাচনের আগেই ঘটছে? এবং নির্বাচনের আগেই যখন ঘটার সম্ভাবনা রয়েছে, তখন বেগম খালেদা জিয়ার যে ব্র্যান্ড ভ্যালু এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী তার ইমোশনটাকে বিএনপি নির্বাচনে যেভাবে কাজে লাগাতে পারত, সেটা কি অপ্রয়োজনীয় মনে করছে তারা? চলুন মির্জা ফখরুল ইসলামের আজকের কথার ভিত্তিতে সেটা একটু ভেবে দেখি, বিশ্লেষণ করার চেষ্টা করি। বিএনপি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া, মানে মরহুম বেগম খালেদা জিয়া, নাকি জীবিত তারেক রহমানের ইমেজটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। চেয়ারপারসন হতে চলেছেন তারেক রহমান, অটোমেটিকলি সেটাই তো হবে। বেগম খালেদা জিয়া বেঁচে থাকলেও হয়তো তিনি রাজনীতি থেকে অবসর নিতেন অসুস্থতার কারণে, কিন্তু তার মৃত্যু এই দুয়ারটা অটোমেটিকলি খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন ছিল কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করা হবে কিনা, কারণ কাউন্সিলে ছাড়া তো এত বড় পদে অধিষ্ঠিত হওয়া একটা গণতান্ত্রিক দলের জন্য অনেকেই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু সেই সব চিন্তা বিএনপি করছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সিলেটে একটি অনুষ্ঠানে সাপ জানিয়ে দিয়েছেন, দু একদিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হচ্ছেন। গণমাধ্যম নিশ্চিত করছে, গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দু একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান মির্জা ফখরুল। সেখানে বলা হচ্ছে যে সিলেটে অভিজাত হোটেলের একটা হল রুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে সবাই বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান হবেন। নির্বাচন নিয়ে আশা দেখছেন তিনি, বর্তমান সরকার নিয়ে কোনো নিরাশা দেখছেন না। সুশাসন এবং ন্যায় বিচারের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে হবে, এটা আশা করছেন। ম্যান্ডেট না থাকলেও অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় সংস্কার করেছে, সেরকম মানে প্রশংসা করছেন বর্তমান সরকারের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শীঘ্রই, অর্থাৎ দু একদিনের মধ্যে মানে আমরা কাল পরশুর মধ্যেই এই আনুষ্ঠানিকতা হয়তো দেখতে পাবো। যদিও আনঅফিসিয়ালি বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে চেয়ারম্যান সম্বোধন করতেই শুরু করেছেন। আমরা গতকালকে যখন দেখেছি যে তারেক রহমানের ব্যক্তিগত সহকারী এবং তার প্রেস সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, তখন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গেই কথা বলে এরকম তাদের বাক্যটাই শুনেছি যে চেয়ারম্যানের সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, পিএস নিয়োগ করা হয়েছে এবং চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, অর্থাৎ তারা অটোমেটিক সম্বোধন করতে শুরু করেছেন। এখন শুধুমাত্র খাতা কলমের আনুষ্ঠানিকতা বাকি, সেটাও দু একদিনের মধ্যে কাল পরশুর মধ্যেই হয়ে যাবে, এটা মির্জা ফখরুল ইসলাম বললেন। এখন আলোচনার মূল জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ঘোষণার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে বিএনপির ৩০০ প্রার্থী যারা ধানের শীষে ভোট করবেন, হয়তো ৩০০ না কিছু কম, ধানের শীষে যারা ভোট করবেন, এবারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রধানের ছবি ছাড়া প্রার্থীর ছবির বাইরে আর কারো ছবি কোনো প্রচারকালীন কর্মসূচিতে ব্যবহার করা যাবে না। যদিও এবার পোস্টার নেই, পোস্টার না থাকলেও হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিলের সাথে বড় বিলবোর্ডের ব্যাপার রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যাপার রয়েছে। কোথাও কোনো প্রচারে দলীয় প্রধানের ছবি, মানে প্রার্থীর ছবির বাইরে দলীয় প্রধানের ছবি ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না। অর্থাৎ বিএনপি ইচ্ছা করলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে
করতে পারবে না তাদের নির্বাচনী প্রচারের বিভিন্ন ম্যানিফেস্টোতে। সুতরাং সেখানেই একটা বড় প্রশ্ন যে তারেক রহমান যদি আনুষ্ঠানিকভাবে চেয়ারপারসন হয়ে যান তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার ছবি ব্যবহৃত হবে না। সেই ক্ষেত্রে বিএনপি কি অলরেডি এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার যে ব্র্যান্ড ভ্যালু এবং বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ে কিংবা একেবারে অশীতিপর বৃদ্ধ যিনি রয়েছেন, যিনি অনেক পুরনো বিএনপি করে, হয়তো 40 বছর ধরে যিনি বিএনপি করেন, তার কাছে খালেদা জিয়ার যে ব্র্যান্ড ভ্যালু, সেই আবেগ এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তার ইতিহাস তৈরি করা যে জানাজা, সেই জানাজার মাধ্যমে যে আবেগ, যে অনুভূতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং বিএনপির সমর্থক, নেতাকর্মী এবং ভোটারদের মাঝে, সেটাকে বিএনপি খুব একটা মানে গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ বিএনপির প্রচারণায় খালেদা জিয়ার ছবি না থাকলেও তাদের জন্য কোনো অসুবিধা হবে না, এটাই তারা ভাবছে। এটা ভাবার পাশাপাশি তারা হয়তো এখন ধরেই নিয়েছে যে বিএনপির এখন সব থেকে বড় ব্র্যান্ডের নাম তারেক রহমান। তারেক রহমানই যেহেতু সব থেকে বড় ব্র্যান্ড, সেহেতু তারেক রহমানের ছবি, দলীয় প্রধান হিসেবে তারেক রহমানের ছবি প্রচার করা, সেটাই বিএনপির জন্য পজিটিভ হবে। এই ভাবনা থেকেই বিএনপি সম্ভবত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে নির্বাচনের আগেই চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আবির্ভাব ঘটছে। এতে করে বিএনপির লাভ হবে নাকি একটু লস হবে, সেই সমীকরণ কিংবা সেই হিসাব নিকাশ অনেকে করতেই পারেন, অনেকে অনেক রকম মতামত দিতে পারেন। কেউ বলতে পারেন যে বেগম খালেদা জিয়ার ব্র্যান্ড ভ্যালুটা ব্যবহার করলে হয়তো মানুষের ইমোশনটাকে কাজে লাগানো যেত, মানুষ আরও বেশি ইমোশনাল হতে পারত, মানুষকে ইমোশনাল করা যেত। আবার কেউ ভাবতে পারেন যে না, তারেক রহমান তারুণ্যের প্রতীক, তারেক রহমান এই মুহূর্তে বিএনপিকে যেভাবে তারেক রহমানের ফেরার দিন যে জোয়ার তৈরি হয়েছিল, সেই জোয়ার বলে দেয় যে তারেক রহমানের ইমোশনেই এখন বিএনপি চলছে। সেটাও কেউ বলতে পারেন যে তারেক রহমানই এখন সব থেকে বড় ব্র্যান্ড, সুতরাং তার ছবি, দলীয় চেয়ারম্যান হিসেবে তার ছবি ব্যবহার করাই বিএনপির জন্য কৌশলগত লাভের একটা ব্যাপার হবে। ভিন্ন ভাবনার মাঝে কোনটা বেশি একটু প্রযোজ্য, কোনটা একটু কম প্রযোজ্য, সেই নীতি ব্যবহার করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে একটুখানি উস্কানি দিয়ে, মানে উস্কানি বলতে, উস্কানি শব্দটা আবার খারাপ শব্দ, নেগেটিভ শব্দ, একটুখানি আলোচনাটাকে উস্কে দেয়া যে কোনটা আদতে বিএনপির জন্য লাভের সিদ্ধান্ত, যেটা এখন তারা নিয়েছে সেটা, নাকি বেগম খালেদা জিয়াকে নির্বাচন পর্যন্ত অন্তত মানে চেয়ারপারসন এই জায়গাটা ফাঁকা রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে রাখাটাই শ্রেয় ছিল, নাকি সাংবিধানিক গঠনতন্ত্রের বাধ্যবাধকতা রয়েছে যে চেয়ারপারসন যেহেতু মারা গেছেন, সেহেতু তার যে জায়গা, সেই জায়গা শূন্য রাখার কোনো ওয়ে নেই বলেই বিএনপির ওই ইমোশন কোনটা বেশি কাজে লাগতো এই ভাবনারও কোনো অবকাশ নেই। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানই নির্বাচনের আগে চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হচ্ছেন এবং নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহৃত হচ্ছে। সেই বিএনপি পন্থী অংশটা এখন তারেক রহমান দেশে আসবার পর এবং যখন হাওয়া বলছে যে তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তখন একরকমের তার প্রতি আনুগত্য দেখাতে উৎসুক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে রিপোর্ট দেওয়া, মানে তাকে প্রতিবেদন পেশ করা, সেটা যে বিষয়ই হোক, সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ কোনো রাগ ঢাক রাখ। তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে। মানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সংগঠনের ব্যক্তিরা গিয়ে তার সঙ্গে যেমন সাক্ষাৎ করছেন, কারণ ধারণাই করা হয়েছিল যে তারেক রহমান যদি ফিরতে পারেন নির্বাচনের আগে, তাহলে তাকে ঘিরে যেরকম একটা জোয়ার সৃষ্টি হবে, সেটা
হয়তো তাকে পরবর্তী প্রধানমন্ত্রীতে পরিণত করবেন। তারেক রহমান যখন দেশে ফিরতে পারার তারিখটা ঘোষণা করলেন, তখন থেকে এটা একেবারেই পরিষ্কার যে বিষয়টা আলোচনায় উঠে এসেছিল সেটা হচ্ছে নিশ্চিতভাবেই তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেটা ঘুচে গেছে। একদিকে তারেক রহমানের যে পরিমাণ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে আসলে, সেটাতে যে সেনাবাহিনীকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটা যেমন ঠিক, তেমনি 2007 সালের 1/11 সরকারের সময়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 1.5 বছরের বেশি সময়কাল তারেক রহমান সেনা হেফাজতে অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর তার মা বেগম খালেদা জিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দর কষাকষির ফসল হিসেবেই যেটাকে মওদুদ আহমেদ রীতিমতো বইয়ে লিখে গেছেন যে একটা মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে। কাজেই তার ফিরে আসার ক্ষেত্রে যা যা বাধা হিসেবে কাজ করছিল তার মধ্যে সেনাবাহিনী যে একটা গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল সেটা বুঝতে কোনো পর্যবেক্ষকেরই অসুবিধা হচ্ছিল না। কাজেই সেনাবাহিনীর সমর্থন, সেনাবাহিনীর এক রকমের গ্রিন সিগন্যাল, অনুমোদন, সকল কিছু নিয়েই তিনি ফিরেছেন দেশে, সেটা নিশ্চিত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথা ভেঙে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এমন সব কাজ করছেন যা সেনাবাহিনীর ভেতরে তারেক রহমান পক্ষ তৈরি করার যে একটা চেষ্টা হচ্ছে, বা বিএনপি পন্থী পক্ষ বলে একটা দল যে নিজেদেরকে সুস্পষ্টভাবে আলাদা করতে চাইছে তা পরিষ্কার করছে। সকল নজির ভেঙে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান তারেক রহমানের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে এসেছেন। শনিবার দিন এনএসআই প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ বিএনপির গুলশান কার্যালয়ে যান এবং সেখানে দুপুর 12:15 থেকে দুপুর 1:21 পর্যন্ত তিনি তারেক রহমানের সঙ্গে, মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। কি কথা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের তারেক রহমানের সঙ্গে? কেন এমন একটা গোপন বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক তাদের মধ্যে অনুষ্ঠিত হতে হলো একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে বসে? মানে তারেক রহমান নিজেই তো নিজের পরিচয় বিভিন্ন জায়গায় লিখছেন রাজনৈতিক কর্মী, মানে তিনি তো এখনো দেশের সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, সরকারের কোনো নির্বাহী পদে তিনি নাই। তাহলে বিএনপির শীর্ষ নেতা এই হিসেবে কি করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, একজন কর্মরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল, তিনি কিনা দলীয় কার্যালয়ে চলে গেলেন একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎকারে? মানে কোন রাষ্ট্রীয় প্রটোকল, সামরিক বাহিনীর নিয়ম কানুন, গোয়েন্দা সংস্থার নিয়ম কানুন, প্রথা কোনো কিছুই এই বৈঠককে ব্যাখ্যা করতে পারে না। সাধারণভাবে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যদি জাতীয় গোয়েন্দা সংস্থার বা কোনো গোয়েন্দা সংস্থার আলাপ করবার প্রয়োজন হয়, সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ওই ব্যক্তির বাসভবনে, মানে তারেক রহমানের বাসভবনে হতে পারত, অথবা নিরপেক্ষ এবং গোপন কোন স্থানে। তো তাহলে এসব না করে একেবারে যে গোয়েন্দা প্রধান চলে গেলেন, এবং ভাবুন এনএসআই এর কোনো কর্মকর্তা নন, আপনি যে ভাববেন যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কোনো আলাপ কিংবা তাকে দেওয়া দরকার এমন কোনো খবর দেওয়ার জন্য এই রাজনৈতিক নেতার সঙ্গে এই বৈঠক, সেটা ভাবা মুশকিল যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান, যার কিনা রিপোর্ট করবার কথা রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের কাছে, তিনি কেন নিজে তারেক রহমানের সঙ্গে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সিদ্ধান্ত নিলেন? এবং এমন একটা সময়ে যখন নির্বাচনের বাকি 1.5 মাসের কম সময় এবং যৌথ বাহিনীর একটা অভিযান শুরু হতে যাচ্ছে, যেই যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার একটা লক্ষ্য, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার একটা লক্ষ্য, এছাড়াও লক্ষ্য যে সারা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী প্রার্থীরা আচরণবিধি কোনো ভঙ্গ করছেন কিনা, মানে মাঠ প্রশাসনকে এবং সারা বাংলাদেশকে অস্ত্রমুক্ত করতে এবং নির্বাচনের আগে একটা নিরপেক্ষ
চেহারা দিতে যৌথ বাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে। আর তার আগে আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান ঠিক কি তথ্য দিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন। দেখুন, এনএসআই, ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে। মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিন্তু এর মধ্যে একটা ম্যাপ থাকার কথা, মানে একটা প্রকৃত ধারণা থাকার কথা মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণের মাধ্যমে, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে, যাতে তাদের জানবার কথা মাঠ পর্যায়ে কোন আসনে কোন প্রার্থী শক্তিশালী, কোন আসনে কোন প্রার্থীর সঙ্গে কোন প্রার্থীর সংঘাত হতে পারে, কোথায় কে কি ভূমিকা পালন করে পুরো হিসেব নিকেশ বদলে দিতে পারে। তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করতে গিয়ে এই জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান, এনএসআই প্রধান কি তাকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তাদের কাছে যেসব তথ্য, সেসব তথ্য আগাম জানিয়ে দিয়ে এই দলের প্রতি তার আনুগত্য প্রকাশ করে এলেন? আসলে সেনাবাহিনীর মধ্যে এই ভাগটা 2024-এর আগস্টের পর থেকে স্পষ্ট হওয়া শুরু হয়। কারণ এর আগে, মানে ধরেন 2001 সরকারের সময়, বিএনপি জামায়াত জোট সরকারের সময়, যখন তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ওই সরকার পরিচালনায়, সরকারের নেপথ্যে থেকে, তখন কিন্তু বিএনপি জামায়াতে ইসলামী একই সঙ্গে সরকার পরিচালনা করছিল। কাজেই সকল সংস্থায়, সরকারি সকল সংস্থায় তারা তাদের সমর্থক বলে যাদেরকে চিহ্নিত করেছে, বিএনপির ক্ষেত্রে মুশকিল হয়ে যায় যে তারা দেখে যে তাদের অনেকেই আসলে জামায়াতপন্থী এবং বিএনপিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিংবা বিএনপির রাজনীতিকে 2024-এর আগস্টের পর থেকে একরকমের দমন করে রাখতে তারা বরং ভূমিকা রাখছে, যাদেরকে বিএনপি বরাবর তাদের পন্থী বলে জেনে এসেছে যখন বিএনপি জামায়াত একসঙ্গে ছিল। এখন যখন নির্বাচনে এবং 24-এর আগস্টের পর থেকে সরকারে, প্রশাসনে সর্বত্র প্রভাব বিস্তারে জামায়াতে ইসলামী আর বিএনপি প্রায়ই মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, তখন তাদের জন্য এই ভাগটা করা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। সেনাবাহিনীর ভেতরে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং বিএনপি জামাত জোট সরকারের সময়কার তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তখনকার এনএসআই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী, এই দুজনের একরকমের অনুসারীদের যে একটা শক্তিশালী গোষ্ঠী আগস্টের পর থেকে ভীষণ তৎপর এবং সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনীর ভেতরে, সেই অংশটি মূলত জামায়াতে ইসলামীকে ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চায়। জামায়াতে ইসলামীর প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও যে এক ধরনের একটা সমর্থন আছে সেটা স্পষ্ট হয় যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্টেই যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনই কিন্তু তিনি জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগও তৈরি করে ফেলতে পারেন এবং তখনই তিনি জামায়াতে ইসলামীর আমিরকেও সেই আলোচনার একজন প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেন। তখন থেকেই সেনাবাহিনীর ভেতরে একটা অংশ বুঝতে শুরু করে যে তারা কোণঠাসা হয়ে পড়ছে, কারণ তারা বিএনপি পন্থী কিন্তু জামায়াত পন্থী না। সেই বিএনপি পন্থী অংশটা এখন তারেক রহমান দেশে আসবার পর এবং যখন হাওয়া বলছে যে তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তখন একরকমের তার প্রতি আনুগত্য দেখাতে উৎসুক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে রিপোর্ট দেওয়া, মানে তাকে প্রতিবেদন পেশ করা, সেটা যে বিষয়েই হোক, সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ কোনো রাগঢাক রাখতে চাইছে না। এনএসআই প্রধান আবু মোহাম্মদ সারোয়ার ফারিদকে কিন্তু এনএসআই মহাপরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 5 দিন পর 2024 সালের 13ই আগস্ট নিয়োগ দিয়েছিল এবং এরপর তাকে ঘাটাইলের 19তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টা আলোচনায় থাকলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয় নাই। এখন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের কাছে কি তার বদলি, পদায়ন এসব
এসব কোনো বিষয়ে আলোচনায় গেলেন, নাকি নির্বাচনের গোয়েন্দা তথ্য দিতে গেলেন, নাকি সেনাবাহিনীর কোন অংশটা বিএনপি পন্থী সে বিষয়ে একটা বিস্তারিত বিবরণ পেশ করতে গেলেন তা বলা মুশকিল। এই যে তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশের যে ঝোঁক সেনাবাহিনীর ভেতর দেখা যাচ্ছে, তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যখন বেগম খালেদা জিয়ার জানাজার দিনে দেখা যায় যে তারেক রহমান আবেগপ্রবণ হয়ে পড়লে তার হাতে সেনাবাহিনীর আরেক মেজর জেনারেল, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তারেক রহমানের হাতে টিস্যু পেপার এগিয়ে দেন। মানে সেনাবাহিনীর কোনো ডেকোরাম, সেনাবাহিনীর কোনো শৃঙ্খলা আচার আচরণ বিধি অনুযায়ী এ ধরনের আচরণ করা, মানে এই যে অতি নজর রাখা, অতি আবেগ দেখানো, এগুলোর কোনো প্রথা বা বিধি থাকার প্রশ্নই ওঠে না। এই মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আবার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন যখন সেনাবাহিনীর কর্মরত 15 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। তখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামানই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়েছিলেন অক্টোবর মাসে যে ওই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামান বা মেজর জেনারেল সারওয়ার ফরিদ এরাই যে শুধুমাত্র তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার জন্য অতি উৎসাহ দেখাচ্ছেন তাই নয়, মানে খালেদা জিয়ার জানাজার দিনেই আরেকটা যে বিষয় প্রশ্নের উদ্রেক করেছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে, সেটা হচ্ছে যে ঠিক কি প্রথা অনুসরণ করে তারেক রহমান যখন তার মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন তখন সেনাবাহিনীর একটা পুরো কন্টিনজেন্ট তাকে মার্চ পাস্ট করে নিয়ে গেল এবং দুজন সেনা সদস্য তারেক রহমান যে পুষ্পস্তবকটি অর্পণ করবেন সেই পুষ্পস্তবকটি ধরে ধরে নিয়ে গেল। মানে একেবারে দেখলে মনে হবে তারেক রহমান হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, না হলে সরকার প্রধান, এবং সে কারণে তার পুষ্পস্তবক অর্পণের পুরো কাজটি সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। তো এটা নিয়েও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই যে আনুগত্য দেখানোর বা অতি উৎসাহ দেখানোর যে ঝোঁক সেনাবাহিনীর ভেতরে তৈরি হলো, রাজনৈতিক সরকার গঠনের পর এর সরাসরি একটা প্রভাব যে পড়বে, মানে কে পুরস্কারে এগিয়ে থাকবে, কে শাস্তিতে এগিয়ে থাকবে, সেগুলো নির্ধারণে যে এসব ঘটনা ভূমিকা রাখবে, তাই এরই মধ্যে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেককে বিচলিত করছে। সেনাবাহিনী আসলে ভীষণভাবে বাংলাদেশে সবসময় রাজনীতিতে জড়িয়ে ছিল, এবারেও ওয়াকারুজ্জামানের বাহিনী ভীষণভাবে এই রাজনীতির সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছেন, সেটা বিভিন্ন সময়ে পরিষ্কার হয়ে উঠেছে। যেমন 28শে ডিসেম্বর তারিখেও কিন্তু জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের জোট, মানে তাদের জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাসভবনে ছুটে গিয়ে তিনিও সেখানে প্রায় 1 ঘন্টার একটা রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সেই রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছিল তা যেমন জানা যায় না, তেমনি জানা যায় না জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান ঠিক কি আলাপ করতে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার। দর্শক, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ অবস্থায় চলে গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। মোস্তাফিজকে কেন্দ্র করে নতুন যে সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা আইসিসিতে গেছে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারের আদেশে আইসিসিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, তাদের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় হয়। এই আবেদন এবং এই আবেদনের আগে সরকারের উপদেষ্টাদের প্রকাশ্য বক্তব্য যে সরকারের পক্ষ থেকে ক্রিকেট বোর্ডকে বলে দেওয়া হয়েছে যেন এটা বলা হয়। এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি এবং আমাদের তথ্য উপদেষ্টাকে যখন সরাসরি বলতে শুনছি যে আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়ার আইনি দিকগুলো ভেবে দেখা হচ্ছে, এটা সম্প্রচার বন্ধ করে দেওয়া যায় কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, তার মানে হচ্ছে যে আইপিএল এর সম্প্রচার
বাংলাদেশে বন্ধ করে দেওয়ার সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে ভারতের ব্যাপারে ভারত এক ধরনের, মানে আমরা এক ধরনের অবস্থান নিচ্ছি, ভারত আর এক ধরনের অবস্থান নিচ্ছে, তার অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আবার পাল্টা অবস্থান নিচ্ছি। কোনোভাবেই দুই পক্ষের কারো মাঝেই কোনো ধরনের কোনো সহনশীলতা আমরা দেখছি না। যখন দেখছি না, যখন আমাদের উপদেষ্টা বলছেন যে আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও আইপিএল যখন হবে তখন এই সরকার ক্ষমতায় থাকবে না, তারপরেও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানাচ্ছে, ঠিক তখন আরেকজন উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা, তিনি বলছেন ভারত থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার ধরা হবে না কিংবা রাজনৈতিক ব্যাপার হিসেবে এটা বিবেচিত হবে না। তো ভারতের আইপিএল এর সম্প্রচার যদি আমি বন্ধ করে দিই, তাহলে ভারত থেকে খাদ্য আমদানিটা কেন আমি বন্ধ করব না? খাদ্য আমদানি কেন আমি করব? খাদ্য আমদানি আমি অন্য দেশ থেকে করব। খাদ্য আমদানির জন্য আমি ভারতের উপরে কেন নির্ভরশীল হব? কেন আমাকে চাল আনতে হবে টনের পর টন, হাজার হাজার মেট্রিক টন চাল কেন আনতে হবে? এই সর্বশেষ যাত্রাতেও 50,000 মেট্রিক টন চাল আসার কথা, পেঁয়াজ আসছে, মসুরের ডাল আসার কথা, মসুরের ডাল মানে চাল তো রেগুলার আসছে। এই ব্যাপারগুলো খাদ্য উপদেষ্টা কি বোঝাতে চাইলেন? এটাতে রাজনৈতিক সমস্যা নেই কেন? কেন আইপিএল বন্ধ হবে কিন্তু খাদ্য আমদানি বন্ধ হবে না? নাকি খাদ্য আমদানি বন্ধ করলে আমাদের লস বলেই ওটা আমরা বন্ধ করতে চাই না, আইপিএল বন্ধ করলে আমাদের এক ধরনের মানে ক্ষমতা প্রদর্শন করা হয়, সেই কারণে ওই উদ্যোগটা আমরা নিতে চাই? ব্যাপারটা কি সেটা? ভারত ব্যাপারে সরকার কি একমুখী নীতিতে আছে নাকি দ্বিমুখী নীতিতে আছে? ভারত ব্যাপারে সরকারের পদক্ষেপগুলো কি সঠিক হচ্ছে নাকি পদক্ষেপগুলো অন্যরকম হলে ভালো হতো? এই আলোচনা চতুর্দিকে হচ্ছে। চলুন একটু জেনে দেখি খাদ্য উপদেষ্টা কি বললেন ভারত থেকে খাদ্য আমদানির পরিপ্রেক্ষিতে। তার বক্তব্য নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে খাদ্য আমদানিতে ভারতের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি কিনা। যদি নির্ভরশীল হয়েই পড়ি তাহলে আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপে আরেকটু সতর্ক হওয়া উচিত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে টানাপোড়েন, এর মাঝে খাদ্য আমদানি চলা, এবং এই খাদ্য আমদানি চলার প্রেক্ষাপটে এসে আমাদের যিনি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ছিলেন তিনি, এবং তিনি সচিব হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগের সরকারের সময়ই, প্রভাবশালী সচিব হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগের সময়ে সচিব হিসেবে, প্রভাবশালী সচিব হিসেবে কাজ করার পরেও বর্তমান সরকারে তিনি উপদেষ্টা পরিষদে এসেছেন, এটা একটা বড় ব্যাপার। তিনি বলছেন কি, বিডি নিউজ 24 এটা নিয়ে একটা নিউজ করেছে। বিডি নিউজ 24 বলছে ভারতের সঙ্গে টানাপোড়েন, খাদ্য আমদানিতে রাজনীতি আসবে না, আশা উপদেষ্টার। খাদ্য আমদানিতে রাজনীতি আসবে না সেটা তিনি বলছেন। যদি খাদ্য আমদানিতে রাজনীতি না আসে, খেলায় রাজনীতি কেন? খেলাই ভারতই বা রাজনীতি দেখছে কেন? আমরাই বা রাজনীতি দেখছি কেন? খাদ্য আমদানিতে যদি রাজনীতি না থাকে তাহলে মানে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেই রাজনৈতিক সংকটগুলো জিইয়ে রাখা হচ্ছে কেন? কেন আমাদের মানে ভারত বিরোধী একটা অবস্থানকে, রাজনৈতিক বিভিন্ন স্টেক হোল্ডার ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, সেটা ঠিক আছে। সরকারের একটা বিবৃতিও আমরা পররাষ্ট্র উপদেষ্টার বিবৃতিও দেখেছিলাম যে ওগুলো রাজনৈতিক নেতাদের বক্তব্য, এগুলো সরকারের বক্তব্য না। কিন্তু সরকারের উপদেষ্টা গতকালকে মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার পরে সরকারের 3 জন উপদেষ্টার যে বক্তব্য, ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা একই জন, যেহেতু তিনি মানে সংস্কৃতি উপদেষ্টা, তিনি আজকে তথ্য উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা, তিনি এই 3 উপদেষ্টার যে বক্তব্য সেগুলো তো সরকারেরই বক্তব্য। তো সেই উপদেষ্টা যেমন মানে আসিফ নজরুল বলছেন গোলামির দেশ, মানে গোলামির দিন শেষ। তো গোলামির দিন শেষ বলতে আদতে তিনি কি বার্তা দিতে চাইলেন? এতকাল কি আমরা ভারতের গোলামি করেছি? ভারতের আমরা দাস ছিলাম?
মানে এটা প্রতিষ্ঠিত করতে চান? কোন কোন প্রেক্ষাপটে আমরা ভারতের দাস ছিলাম, ভারতের দাস কিংবা দাসী হয়ে আমরা কি কাজ করেছি? হ্যাঁ, আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকার মানে তাদের রাজনৈতিক সম্পর্ক একটু বেশি মাখামাখির পর্যায়ে নিয়ে গিয়েছিল, ভারতের সঙ্গে মাখামাখির সম্পর্কের পর্যায়ে গিয়েছিল। সেই মাখামাখির সম্পর্কের কারণে আজকে হয়তো তিনি ভারতে আশ্রয় পেয়েছেন, নিরাপদ আশ্রয় পেয়েছেন। ভারতের নিরাপদ আশ্রয় পাওয়ার প্রেক্ষাপটে আমরা আবার আওয়ামী লীগকে ভারতের একমাত্র মিত্র শক্তি হিসেবে দেখছি। আওয়ামী লীগকে যখন একমাত্র মিত্র শক্তি হিসেবে দেখছি, তখন এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র মন্ত্রী, তার বেগম খালেদা জিয়ার জানাজাতে আসা আমাদেরকে কি সিগন্যাল দেয়? ভারত কি আওয়ামী লীগের সঙ্গেই শুধু বন্ধুত্ব করতে চাই? এটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে বেগম খালেদা জিয়ার জানাজায় এস জয়শঙ্করের বিমান বাহিনী, সামরিক বাহিনীর বিমান নিয়ে উড়ে আসা, বিশেষ বিমানে 4 ঘন্টার জন্য বাংলাদেশ সফর করা, এটাকে আপনি কিভাবে বলবেন? এটা কি এভাবে বলবেন যে ভারত এবার বিএনপির সঙ্গে আঁতাত করতে চাই, বিএনপি এবার ভারতের দাস হিসেবে কাজ করবে, বাংলাদেশকে ভারতের দাস হিসেবে গড়ে তুলবে কিংবা কাজ করবে, এই ব্যাপারটা বলতে চান? যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করলেন, তখন কি আপনি এবার বিএনপিকে দোষারোপ করবেন? নাকি বাস্তবতা এটাই যে প্রতিবেশী ভারত এবং আমাদের চতুর্পাশে প্রায় জড়িয়ে আছে যে ভারত এবং শক্তিধর একটা দেশ, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, কখনো কখনো আওয়ামী লীগ অতি উৎসাহী হয়েছে, অতিরিক্ত কিছু করেছে, কিন্তু অতিরিক্ত কিছু করতে গিয়ে দেশবিরোধী কি করেছে সেগুলো ফাইন্ড আউট করেন, সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো বাদ দিয়ে দেন, সেগুলো বাতিল করে দেন। এখন পর্যন্ত গত 16-17 মাসে আওয়ামী লীগ দেশবিরোধী ভারতের সঙ্গে কি চুক্তি করেছে সেগুলো ফাইন্ড আউট হয়নি, সেগুলো জনসম্মুখে আসেনি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট দিলেন যে ভারতে আওয়ামী লীগের করা 10টি চুক্তি বাতিল, আরও অনেকগুলো চুক্তি বাতিল করার প্রক্রিয়ায় আছে সরকার। সেই চুক্তিগুলোর নাম দিয়ে ফেসবুকে পোস্ট করলেন, একটা